চিৎকার করবেন না, কারণ চিৎকার করলেও বা কে শুনবে আপনার কথা? পুলিশ, সিবিআই, ইডি, কে শুনবে আপনার কথা? কে আছে আপনার কথা শোনার জন্য? আপনার শাহজাহানকে মনে আছে নিশ্চয়ই। না না, আমি তাজমহলওয়ালা শাহজাহানের কথা বলছি না, সন্দেশখালীর শাহজাহানের কথা বলছি। মনে আছে তার কথা, তার কীর্তিকলাপ, তার কাণ্ড কারখানার কথা সামনে আসার পর একটা সময় গোটা পশ্চিমবঙ্গ শিউরে উঠেছিল। এবং তারপর তাকে যখন ধরতে যাওয়া হয় তখন আলাদাই একটা কাণ্ড কারখানা সামনে আসে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে হামলা আক্রমণ নেমে আসে, তারপর ফাইনালি শেখ শাহজাহানের জেল যাত্রা। কিন্তু জেলে যাওয়ার পরেও শেখ শাহজাহান সে কি জেলের ভেতরে চুপটি করে বসেছিল? জেলের ভেতরে যখন শাহজাহান রয়েছে তখন জেলের বাইরে শাহজাহানের কাজকর্ম সেগুলোকে কি আটকানো গিয়েছিল? পুলিশ প্রশাসন, ইডি, সিবিআই তারা আটকাতে পেরেছে? এই ঘটনা, এই যে কথা, এই প্রশ্নের উত্তর এগুলোতে একটু পরেই যাব। তার আগে আজ যে ঘটনার কথা সামনে এসেছে সেইটা একটু শুনে নিন। খবর সামনে আসে যে আদালতে আজ শেখ শাহজাহানের একটি মামলা ছিল এবং এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী ছিলেন ভোলা ঘোষ। ভোলা ঘোষ আদালতে যাচ্ছিলেন এই মামলায় সাক্ষী হিসেবে, তার যা কাজ সেগুলো করার জন্য তিনি আদালতে যাচ্ছিলেন গাড়ি করে। গাড়ি চালাচ্ছিলেন শাহানুর বলে একটি ছেলে এবং ভোলা ঘোষের সঙ্গে ছিলেন ভোলা ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ। এবার গাড়িতে করে আদালতে যাওয়ার সময় একটা লরি এসে গাড়িটাকে ধাক্কা মারে, একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় ভোলা ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং ড্রাইভার শাহানুর তারা দুজনেই মারা গেছেন। ভোলা ঘোষ যদিও বেঁচে গেছেন। এবারে ঘটনাটা কি ঘটেছে, সেখানে প্রথমে ভাবা হচ্ছিল যে লরিটা আর গাড়িটার মধ্যে মুখোমুখি ধাক্কা লেগেছে, কিন্তু পরবর্তীকালে অন্য কথা সামনে উঠে আসে। TV9 বাংলার একটি প্রতিবেদন বলছে যে পরবর্তীকালে জানা যায় যে লরিটা পেছন দিক থেকে এসে চার চাকার গাড়িটাকে পাশ দিয়ে প্রথমে ধাক্কা মেরেছে, তারপরে আরো কিছু দূর ঠেলে ওই গাড়িটাকে নিয়ে গিয়ে খাদে ফেলে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরাও কিন্তু এই একই কথা বলছেন। তারই সঙ্গে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে গাড়িটা খাদের মধ্যে পড়ে, চার চাকার গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায়, ভেতরেই তিনজন আটকে পড়েন। আর ওই ঘাতক লরির যে ড্রাইভার, সে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে লরি থেকে নেমে পালিয়ে যায়, দৌড়ে যায় এবং কিছু দূরেই একটা বাইক চলে আসে তখন, এবং ওই লরির চালক বাইকের ওপরে উঠে সেখান থেকে পালিয়ে যায়। এবারে এই ঘটনা কি করে ঘটলো? এটা কি দুর্ঘটনা নাকি অন্য কোনো বিষয় রয়েছে? পুলিশ কি বলছে? পুলিশের একটা বক্তব্য হচ্ছে আমরা তো সমস্তটা খতিয়ে দেখছি, সমস্ত তদন্ত হবে। তারই সঙ্গে পুলিশের বক্তব্য বাসন্তী হাইওয়ের উপরে এই ঘটনাটা ঘটেছে। বাসন্তী হাইওয়ে তো এমনিতেই অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকা, কিন্তু আসলে ঘটনাটা যেখানে ঘটেছে বাসন্তী হাইওয়ের উপরে ওই ন্যাজাটের কাছে একটা পেট্রোল পাম্পের সামনে যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেই এলাকাটা, সেই জায়গাটা কিন্তু মোটেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত নয়। বরং বলা হচ্ছে সেখানে রাস্তাটা অনেকটা চওড়া এবং সেখানে কোনো টার্নও নেই। এবার ভোলা ঘোষের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে এটা পরিকল্পনা মাফিক এই দুর্ঘটনা ঘটানো হয়েছে, পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে। আর বসিরহাট থানার পুলিশের বক্তব্য এখনো পর্যন্ত এই পরিকল্পনা মাফিক দুর্ঘটনা ঘটানো হয়েছে এই মর্মে তারা কোনো লিখিত অভিযোগ পাননি। এবার এই ভোলা ঘোষ কে ছিলেন? জানা যাচ্ছে ভোলা ঘোষ একটা সময় শেখ শাহজাহানের সঙ্গী ছিলেন, তারপর অনৈতিক কাজ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয় এবং তারপরে ভোলা ঘোষ আলাদা হয়ে যান শেখ শাহজাহানের থেকে। 2021 সালে অভিযোগ উঠে আসে যে শেখ শাহজাহান ভোলা ঘোষের বাড়ি ভাঙচুর করিয়েছেন। ভয়ে বেশ কিছুদিন এই ভোলা ঘোষ তার বাড়ি ছাড়া হয়েছিলেন। তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পর তিনি তার বাড়িতে, তার এলাকায় ফিরে এসেছেন। এবার তিনি সাক্ষী দিতে যাচ্ছিলেন এবং তারপর এই ঘটনা ঘটেছে। এবার তাহলে এই যে ঘটনা, এটা দুর্ঘটনা নাকি পরিকল্পনা করে ইচ্ছে করে এই দুর্ঘটনা ঘটানো হয়েছে? এমন আশঙ্কাই বা কেন করা হচ্ছে যে এটা পরিকল্পনা করে ইচ্ছে করে ঘটানো হয়ে থাকলেও থাকতে পারে? এটা পরিকল্পিত খুনের ঘটনা কি? কেন এই ভয়ের কথা সামনে উঠে আসছে? এই ঘটনাকে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট কেন বলা যাচ্ছে না? এই বছরের শুরু থেকে এই অভিযোগ আসতে শুরু করে যে শেখ শাহজাহান এবং তার বাহিনী কিন্তু আবার তাদের কাজকর্ম শুরু করেছে, আবার কিন্তু লোকজনকে তারা ভয় দেখাচ্ছে, রীতিমতো হুমকি দিচ্ছে। শেখ শাহজাহান জেলের ভেতরে বসে রয়েছে এবং তার বাহিনী বাইরে রয়েছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত লোকজনকে রীতিমতো ভয় দেখাচ্ছে। মণ্ডল পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় যে শেখ শাহজাহান এবং তার বাহিনী এমনভাবে হুমকি দিচ্ছে যে তারা কার্যত আতঙ্কে ঘরবন্দি হয়ে বসবাস করছেন। বছরের শুরুর এই ঘটনা, বছরের শুরু থেকে এই অভিযোগ শুরু হয়, এখন আমরা একদম বছরের শেষে দাঁড়িয়ে রয়েছি এবং এখন এই ঘটনার কথা সামনে আসছে। তো এই বছরের শুরুতে যারা অভিযোগ করেছিলেন তারা হচ্ছেন মণ্ডল পরিবারের সদস্য। তাদের বক্তব্য ছিল মফিজুল মোল্লা, শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত, যে একটা সময় শেখ শাহজাহানের মাছের আড়তে কাজ করত, মফিজুল মোল্লা ফোন করে তাদের হুমকি দিয়েছেন। এই মণ্ডল পরিবারের রবিন মণ্ডল বলছেন, আমার কাছে একটি ফোন আসে, প্রথমে মফিজুল মোল্লা ফোনটা ধরে এবং সে বলে যে শোন ভাই, তোর সঙ্গে কথা বলবে, নে কথা বল। তারপরে এই কনফারেন্স কলে রবিন মণ্ডল শেখ শাহজাহানের গলা শুনতে পান।
যখনকার এই ঘটনা তখন কিন্তু শেখ শাহজাহান জেলে রয়েছেন, মনে রাখবেন। এবার রবীন মণ্ডল বলছেন যে, এরপর রবীন মণ্ডল প্রশ্ন করেন কে বলছেন, তখন উল্টো দিকের গলাটা বলে আমি শেখ শাহজাহান বলছি, তুই বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস, তোরা সবাই বড্ড বাড় বেড়েছিস, মার্কেট নিয়ে তোরা বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস, তোদের বাড়িঘর ভেঙে দেবো, বোমাবাজি করে দেবো, তোরা কিন্তু ঘর থেকে বেরোতে পারবি না। আর এই হুমকিতে রীতিমতো আতঙ্কে ঘরবন্দি হয়ে তারা কিন্তু বসবাস করছিলেন। এবং রবীন মণ্ডল জানান যে এই পুরো ঘটনার বিবরণ সহ তারা কিন্তু ইডির কাছে অভিযোগ জানিয়েছেন, ইডিকে সমস্ত বিষয়টা সম্পর্কে তারা অবগত করেছেন। এরপর ইডির তরফ থেকে কি পদক্ষেপ দেখতে পাওয়া গেছে, ইডি কি করেছে তাহলে? ইয়োর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। বছরের শুরু থেকে এই অভিযোগ সামনে আসছে যে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, শেখ শাহজাহান আর তার বাহিনী ভয় দেখাচ্ছে। এবং এই যে ঘটনাটা বছরের শেষে ঘটলো, এই গাড়ি ধাক্কা মারার ঘটনাটা ঘটলো, তার একদিন আগেও কিন্তু আবারও এই অভিযোগটা সারফেস করেছিল যে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়টা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন এটা তো শাহজাহানই করিয়েছে, শাহজাহানই জেলের ভেতরে বসে এটা করিয়েছে, কারণ জেলের ভেতরে বসে তৃণমূল কংগ্রেসের সব নেতারাই তো ফোন ব্যবহার করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আজ বলছেন যে তৃণমূলের সব নেতারাই জেলের ভেতরে বসে ফোন ব্যবহার করে, তারা ভালো ভালো খাবার দাবার খায়, খাবার আনায়, ডিনার আনায়, সব রকমের ছবি, যত রকমের ছবি আছে সব রকমের ছবি দেখে, কখনো মন খারাপ হলে উডবার্ন ওয়ার্ড কিংবা কোনো বেসরকারি হাসপাতালের ওয়ার্ড থেকে ঘুরে টুরে আসে। এবং তারই সঙ্গে শুভেন্দু অধিকারী বলছেন জেলের সব সুপাররা খারাপ নন, অনেকেই বাইরে এসে তারপর ফোন করে বলেন আমাকে যে দেখুন এইরকম নেতারা আজ ফোন ব্যবহার করছেন। এইটা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন তিনি আগে থেকেই জানতেন, তার কাছে ইনফরমেশন ছিল যে জেলের ভেতরে বসে শেখ শাহজাহান ফোন ব্যবহার করেন। তাহলে এই বিষয়টা তিনি আগে কেন বলে দেননি, একেবারে সর্বসমক্ষে বিষয়টা কেন তিনি নিয়ে আসেননি, বা যেখানে বললে কাজ হবে সেই জায়গায় কেন তিনি জানাননি গোটা বিষয়টা বলুন তো। শুভেন্দু অধিকারী আগে বলতেন অমুক তারিখে দেখে নেবেন কি হবে, তমুক তারিখে দেখবেন না কিরকম একটা ধামাকা হবে। আজ এইরকম জায়গায় এসে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন যে আমি তো সবই জানতাম, কিন্তু আমি বুকের ভেতরে চেপে রেখে দিয়েছিলাম, আমি কাউকে কিছু বলিনি। কেন বলেননি আপনি? এবং আপনার যদি মনে হয়ে থাকে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে থাকাকালীন তৃণমূল নেতা শেখ শাহজাহান সে ফোনে কথা বলছে, তাহলে এই বিষয়টা আপনি কেন জানাননি? আপনার যদি মনে হয়ে থাকে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেখানে হেফাজতে রয়েছে তাদেরকে জানিয়ে কিছু হবে না, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে তো শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয়টার কথা উনি কেন জানাননি? এটা তো হতে পারে না যে স্বরাষ্ট্রমন্ত্রীকেও তিনি জানিয়েছিলেন কিন্তু তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রী জানার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিছুই হয়নি। ব্যাপারটা কি এরকম? অন্তত পক্ষে যে সমস্ত সন্দেশখালীর প্রতিবাদীদের নিয়ে গিয়ে আপনি ভোট প্রচার করিয়েছিলেন, বা রেখা পাত্র প্রতিবাদী মুখ হিসেবে যিনি উঠে আসেন এবং আপনার দলের প্রার্থী হিসেবে যাকে দাঁড় করানো হয়েছিল সেই রেখা পাত্র, এদের কথা চিন্তা করে গোটা বিষয়টা অন্তত স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়ে দিতে পারতেন। কেন জানাননি শুভেন্দু অধিকারী এত বড় একটা তথ্য তার কাছে থাকার পরেও? নিশ্চয়ই কোনো কারণ থাকবে যে কারণে বিরোধী দলনেতা কাউকে কিছু জানাননি। সেই কারণটা একমাত্র শুভেন্দু বাবু এবং বুকে তাজা রক্ত আমরা শুভেন্দুদার ভক্তরাই জানেন। এইখানেই আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, এই যে ভোলা ঘোষের গাড়িতে এসে ধাক্কা মেরেছে যে লরিটা, ভোলা ঘোষ যিনি শেখ শাহজাহানের মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে আদালতে যাচ্ছিলেন সাক্ষ্য দিতে, তার গাড়িতে ধাক্কা মেরেছে যে 10 টাকার লরিটা, সেই লরির পারমিট এবং ফিটনেস অলরেডি ফেল করে গিয়েছিল। এই গাড়ির ফিটনেস ফেল করেছে 2রা নভেম্বর এবং 14ই অক্টোবর থেকে এটার পারমিট ফেল করে রয়েছে। তারপরেও এই ট্রাকটা চলছিল কি করে, এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। এই ট্রাকের তো চলারই কথা নয়, তাহলে এটাও কিন্তু একটা বড়সড় সন্দেহের, বড়সড় প্রশ্নের জায়গা। শেখ শাহজাহানকে যখন গ্রেপ্তার করা হয়েছিল তখন সামনে এসেছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে সময় লেগে গেছে 55 দিন, এবং তারপরে সেই গ্রেপ্তার করতে গিয়ে যা নাকানি চোবানি খেতে হয়েছিল সে তো হয়েই ছিল। তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার হন এবং তারপর থেকে বড় বড় সমস্ত একদল উকিলকে নিয়ে শেখ শাহজাহান হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে বেড়াচ্ছেন জামিন পাওয়ার জন্য। আমি যদি এখন আপনাদের বলি যে সামনের বছর যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে শেখ শাহজাহান জামিনে মুক্ত হয়ে জেল থেকে বেরিয়ে চলে আসবেন, এই কথাটা শুনে, এই বক্তব্যটা শুনে আপনি কি খুব অবাক হবেন? একেবারে আকাশ থেকে পড়বেন? আপনি প্রশ্ন করবেন এটা কি করে হতে পারে? আপনি বলবেন না না এটা হতেই পারে না। আপনি বলবেন না, কারণ আপনি জানেন যে একের পর এক যারা জেলে গেছেন তারা ইডি সিবিআই এর অপদার্থতার জন্যই বলুন বা অন্য যে কোনো কারণেই বলুন, একের পর এক জামিনে মুক্ত হয়ে বেরিয়ে চলে আসছেন, এবং শেখ শাহজাহানের ক্ষেত্রেও সেই বিষয়টা হতেই পারে। তাহলে আপনি ইডি সিবিআই এর ব্যর্থতা নিয়ে কি প্রশ্ন তুলবেন? তারা কি প্রমাণ এতদিন পর্যন্ত জোগাড় করতে পেরেছে, কি কাজটা তারা করছে, তারা কোন তথ্য আদালতের সামনে জমা দিয়েছে যার উপরে ভিত্তি করে জামিন হয়ে যাচ্ছে, সেই প্রশ্নটা কি আপনি তুলবেন?
যখন শেখ শাহজাহানের এই জনস্বার্থ মামলাটা আদালতে উঠেছিল, কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন টি.এস. শিবজ্ঞানম, এবং তিনি একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যা যা অভিযোগ সামনে এসেছে তার মধ্যে 1% যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত লজ্জার বিষয়। তাহলে সেই 1% অভিযোগও যদি সত্যি হয়ে থাকে, সেই 1%-এর জন্যও এখনো পর্যন্ত চার্জশিট ফাইল করে ট্রায়াল কেন শুরু হলো না? কেন সেই কাজটা করতে পারলো না ইডি সিবিআই? কেন? এই প্রশ্ন যদি আপনি করেন, আপনার কি মনে হয় আপনি কোনো উত্তর পাবেন? একটা সময় এই খবর সামনে এসেছিল, জানা গিয়েছিল যে শেখ শাহজাহান এই যে ফুলে ফেপে উঠেছিলেন, তার এই যে দাপট, তার এই যে দৌরাত্ম্য, এটা কিভাবে হয়েছিল? তৃণমূল কংগ্রেসের একদা দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর হাত ধরে কিন্তু শাহজাহানের এই উত্থান, এই কথা সামনে উঠে এসেছিল। সেই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু, যে নিজে এখন জামিনে মুক্ত হয়ে জেল থেকে বেরিয়ে এসে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। জেলের ভেতরে থাকার সময় যে জ্যোতিপ্রিয় মল্লিকের শরীর একেবারে নুইয়ে পড়ছিল, তিনি এত অসুস্থ, প্রায় মৃত্যুমুখে ঢলে পড়ছেন, হাঁটতেই পারেন না এমন পরিস্থিতি, জেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে তরতাজা হয়ে গেছেন বালু। চারিদিকে ছুটে বেড়াচ্ছেন, কাজ করছেন দলের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মতুয়া ভোট এনে দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করছেন। তো একদিকে গুরু যখন বেরিয়ে গেছেন, তখন শিষ্যই বা কেন ভেতরে বসে থাকবেন? তারও বেরিয়ে যাওয়াই ভালো। এবং সেই সম্ভাবনা যথেষ্ট রয়েছে যে সামনের বছর তিনি হয়তো জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যেতেও পারেন। এবং এটা শুনলে আজ পশ্চিমবঙ্গের কেউ, আপনি নিজেও একবারেও অবাক হবেন না, কারণ আপনি জানেন যে আপনার চোখের সামনে একের পর এক এই ঘটনাই দেখতে পাওয়া যাচ্ছে। আর উল্টো দিক থেকে এখন ইডি সিবিআই ধরে নেবে, দেখে নেবে, জেলে পুরে দেবে, এই খেলাটাও তো মিইয়ে গেছে। এখন তো এসআইআর চিৎকার এবং এসআইআর খেলা চলছে। তাই বলছি, আপনি চিৎকার করবেন না, কারণ আপনি চিৎকার করলে কে শুনবে? পুলিশ, ইডি, সিবিআই, কে আছে শোনার জন্য? আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।